গত দু একদিন ধরে রাজনীতির একটা খবর নিয়ে মারাত্মক উত্তাল গোটা দেশ, এবং অ্যামাউন্টটা দেখে, টাকার পরিমাণ দেখে সবাই হকচকিয়ে গেছে। প্রথমে 4 কোটি এবং আগামী 34 মাস প্রত্যেক মাস 1 কোটি। কত করে হলো বলুন তো? প্রথম ফার্স্টেই 4 কোটি টাকা, তারপরে আগামী 34 মাস অর্থাৎ পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত এখনো যে 34 মাস বাকি রয়ে গিয়েছে, প্রত্যেক মাসে 1 কোটি টাকা। তাহলে লোকসভা নির্বাচন পর্যন্ত কত টাকা? যে কোনো বাড়ির বাচ্চা বললেও বলে দেবে যে 40 কোটি টাকা। তো এই টাকাটা কি? এই টাকাটা অভিযোগ হচ্ছে যে এই টাকাটা একজন এমপির পিছনে খরচ করা হয়েছে নাকি। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ এমপিরা একজন 40 কোটি টাকা করে পেমেন্ট পাবেন, এবং এটা যদি সত্যি হয়ে থাকে এর পুরো বর্ণনা আজকে আপনাদের সামনে করব। এরপরে কি হয়েছে, কে কি করেছে সব বলবো। কিন্তু এইটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে ভারতবর্ষে সব থেকে ভালো চাকরির যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে রাজনীতি করা, এবং সেই রাজনীতি এতটা লাভজনক হতে পারে মাত্র একটি সিজনে, মাত্র একটি লোকসভা সিজনে আপনি 40 কোটি টাকা পকেটে পুরতে পারেন যদি মহুয়া মৈত্রর দাবি করা এই তথ্য সত্যি হয়ে থাকে। তবে এই তথ্য সত্যি নয় বলেই দাবি করছেন যারা এই টাকার প্রাপক বলে অভিযুক্ত, তারা দাবি করছেন যে এটা সত্যি নয়, এবং তারা আবার মানহানির মামলার জন্য করবেন কিনা এই ভাবনা চিন্তা করছেন। আর আজকে আমি আপনাদের সামনে, আজকে আমার গল্পের চরিত্রের নায়ক হচ্ছে সিএম রমেশ। চন্দ্রবাবু নাইডুর এক সময়কার এমপি ছিলেন, এখন আপাতত বিজেপিতে। সেই সিএম রমেশ হচ্ছে আজকে আমার এই পর্বের মুখ্য চরিত্রে তিনিই রয়েছেন। তার কারণ শোনা যাচ্ছে, যেটা আপনারা কেউ জানেন না সম্ভবত, এই সিএম রমেশের হাত ধরেই নাকি এই গোটা অপারেশন লোটাস পশ্চিমবঙ্গের সেটা হয়েছে। কিভাবে হয়েছে পুরো ঘটনাটা আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমেই পর্বের শুরুতে দেখুন আপনাদের সামনে মহুয়া মৈত্রর একটা পোস্ট দেখাই। মহুয়া মৈত্রর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে পরিষ্কার লেখা হয়েছে, অনলি 15 crore सस्ते में क्यों जा रहे हो, बिलीव आवर्स got 4 crore upfront and 1 crore a month for next 36 months of term, honey plus money। ঠিক আছে, এটা মহুয়া মৈত্র বলেছেন। অর্থাৎ তিনি বলছেন, তার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটা বলছেন না আপনারা জানেন। এই মুহূর্তে শিবসেনাতেও এই একই রকম ভাঙন ধরেছে, এবং সেখানে উদ্ধব ঠাকরেদের একটা বড় অংশের এমপিরাও আবারও বিদ্রোহী হয়ে উঠেছেন, তাদেরও শ্বাস বন্ধ হয়ে উঠছে, এবং তারা হঠাৎ করেই নাকি চলে যাচ্ছেন, এই যে কোনো দিন চলে যাবেন, বিজেপির সঙ্গে যোগাযোগ করবেন, এইরকম একটা হয়ে রয়েছে। তো এইখানে সঞ্জয় রাউত তিনি দাবি করেছেন প্রত্যেক শিবসেনা যারা ওই উদ্ধব ঠাকরেদের ছিলেন তারা এখন সিন্ডেপন্থী হয়ে যাচ্ছেন, এবং এর জন্য 15 কোটি টাকা করে একজনের দেওয়া হয়েছে। আর এই প্রেক্ষিতে মহুয়া মৈত্র বলেছেন, এত সস্তায় বিক্রি হয়ে যাচ্ছেন, মাত্র 15 কোটি টাকা। আমাদের তো ওরা প্রথমেই 4 কোটি টাকা পেয়েছে, আর তারপর প্রত্যেক মাসে যতক্ষণ না নির্বাচন হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মাসে 1 কোটি, অর্থাৎ এখনো 34 মাস 34 কোটি, তার টোটাল মিলিয়ে 40 কোটি। আমি জানি না, আমি যাদবপুর থেকে পড়াশোনা করেছি, আমিও চাকরি করি। আর ধরুন যারা আইআইটি পড়াশোনা করেছে তারাও তো আমাদের কোম্পানিতে চাকরি বাকরি করে। বিশ্বাস করুন, এত স্যালারি পশ্চিমবঙ্গে অন্তত এত স্যালারি ঘরে বসে পাওয়াটা এতটা ইজি নয়। তো সেখানেই মনে হলো যে তাহলে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এখন রাজনীতিটাই সাধারণ ছোট থেকে মা বাবাদের ওই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এই সমস্ত বোকা বুদ্ধিতে পা না দিয়ে এখন রাজনীতিক হব, এই প্ল্যান করা উচিত। যে সমস্ত অনেক মায়েরা সিরিয়াস বাচ্চাদের ক্রিকেট খেলাতে নিয়ে যান, তারা এবার রাজনীতির ময়দানেও নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তার কারণ এখানে প্রফিটটা অনেক বেশি। তাও আবার এটা একটা সিজনে, মাত্র একবার দল পরিবর্তন করলে 40 কোটি, যদি এটা সত্যি হয়ে থাকে। যদিও এই ঘটনার পর যেটা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কি, যে আমাদের সাংসদরা 40 কোটি করে নিচ্ছেন, মহুয়ার দলবদল কটাক্ষের জবাবে আদালতে যাচ্ছেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। তো গতকাল 20 জন বিক্ষুব্ধ সাংসদের একটি ভার্চুয়াল মিটিং হয়েছে,
তারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি গেছেন যে এই যে দাবিটা করা হচ্ছে এর বিরুদ্ধে তো আমাদের চুপচাপ হজম করলে তো লোকে সত্যি ভেবে ফেলবে, বা ধরুন সত্যি না মিথ্যে কে জানবে। তো তারা বলছে আমাদের তো কিছু একটা করা উচিত, সে কোর্টে কেস পেন্ডিং থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেস একটা ফাইল করে রেখে দিয়েছেন, মানে বলার সুযোগ পাচ্ছেন যে আমি হারিনি, ওই নন্দীগ্রামের কেস এখনো পেন্ডিং, ও আজীবন সলিউশন হবে না, বা যখন সলিউশন হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না। কিন্তু মানুষের মনে তো একটা তৈরি করা গেল যে দেখো আমি কোর্টে কেস করে দিয়েছি, তার মানে আমি বিশ্বাস করি যে আমি হারিনি। এরাও তেমনি ভাবছে হয়তো কিনা জানি না, বা হতেও পারে এরা সত্যি টাকা নেয়নি, যে কোনো কিছু হতে পারে। তো আমি আপনাদের সঙ্গে আজকে একটা গল্প শেয়ার করবো, যে গল্পটা আনটোল্ড স্টোরি, হয়তো আপনাদের কাছে বিশেষ করে বাঙালি মিডিয়ার কাছে গল্পটা অতটা শোনানো হয়েছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ চলে গেলেন, এরা কি সত্যি টাকার বিনিময়ে গেলেন, না কিসের বিনিময়ে এরা বিক্রি হলেন? দল, আদর্শ, নীতি এগুলো আপনাকে আমাকে বোকা বানানোর জন্য, এ কথা সবাই জানেন, ওনারাও জানেন যে এই পরিবর্তন করলাম দম আটকে যাচ্ছে, এগুলো বোকা বানানোর জন্য, সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এগুলো কৌশল, সবাই জানেন। তাহলে ভেতরেটা কি? এক হচ্ছে টাকা একটা সব থেকে বড় কারণ হতে পারে, এরা বলছে টাকা নয়। তাহলে দ্বিতীয় বা তৃতীয় কি, সেটা নিয়েও একটা বড় তত্ত্ব আমরা পেয়েছি। এবং এই খবরটা সব থেকে প্রথম ব্রেক করেছিল হিন্দুস্তান টাইমস। সর্বভারতীয় ক্ষেত্রে সব থেকে প্রথম ব্রেক করেছিল হিন্দুস্তান টাইমস। কি ব্রেক করেছিল না, আজকে বললাম চরিত্র আমার, সেটা হচ্ছে সিএম রমেশ। তিনি হচ্ছেন লোকসভার একজন সাংসদ, অন্ধ্রপ্রদেশের প্রতিনিধি, এবং তিনি দাবি করেছেন যে তার কাছে নাকি এমন জাদুবল রয়েছে, সেটা নাকি পিসি সরকারের কাছেও নেই। সেটা হচ্ছে যে তিনি যে কোনো বিক্ষুব্ধ, মানে যে কোনো বিরোধী এমপিকে একেবারে কিছু ঘন্টা যদি তাকে টাইম দেওয়া হয়, তাহলে অবশ্যই তিনি তাকে তার জাদুমন্ত্র বলে, মানে রাজনৈতিক জাদুমন্ত্র বলে তাকে তিনি এনডিএ মুখী করে তুলতে পারেন, এ তিনি দাবি করছেন। এবং এই একই কাজ নাকি তিনি করেছেন পশ্চিমবঙ্গের এই দল পরিবর্তনের বিক্ষুব্ধ এমপিদের সঙ্গেও, নাকি তিনি নিজেই দাবি করছেন যে তিনিও এই কাজটিই করেছেন। তিনি আসলে টিডিপি ছিলেন, মানে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে তো এনডিএ শরিক, কিন্তু যখন শরিক ছিলেন না তখন তিনি টিডিপির, মানে চন্দ্রবাবু নাইডুর দলের সাংসদ ছিলেন। কিন্তু তিনিও সেই সময় চন্দ্রবাবুর দলের সাংসদদের বেশ কয়েকজনকে নিয়ে এসে এনডিএতে যোগদান করেছিলেন। তারপরে তো আবার চন্দ্রবাবু নাইডু নিজেই চলে এলেন, কাজেই মানে সেই অর্থে আর দল বিরোধী আইন টাইন এসব ওঠেনি। কিন্তু সেই সিএম রমেশ একটা বিস্ফোরক দাবি করেছেন। সিএম রমেশ দাবি করেছেন যে তার সঙ্গে, মানে অনেকেরই ফোনে কথা হয়েছে বিক্ষুব্ধ নেতাদের, অনেকে আবার তাকে ডাইরেক্টলি তার সঙ্গে যে মানে দেখা করে কথা বলে মানে আশ্বস্ত হওয়ার পর দল পরিবর্তন করার জন্য চেষ্টা করেছেন। একটা ঘটনার তিনি কথা উল্লেখ করেছেন। তিনি বলছেন যে লোকসভায় আমি খুব, মানে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের বেশ সখ্যতা রয়েছে। এই ক্যান্টিনে যখন যাই তখন তৃণমূল কংগ্রেসের এই যে সমস্ত বিক্ষুব্ধরা রয়েছেন, আজকে যারা জয়েন করে গেছেন এনসিপিআইতে, তো তাদের সঙ্গে বেশ আমার ভালো হৃদ্যতা রয়েছে, তিনি দাবি করছেন। এবং তিনি বলছেন 2020 সালে তার যখন ছেলের বিয়ে হয়, সেই 2020 সালে তার ছেলের বিয়েতে আমন্ত্রণ ছিল তৃণমূল কংগ্রেসের, মানে অন্যান্য রাজনৈতিক দলের সহ তৃণমূল কংগ্রেসেরও কেউ কেউ। তার মধ্যে একটি নাম তিনি বলেছেন, সেই নামটি হলো এই মুহূর্তে এই বিক্ষুব্ধ দলের অন্যতম মুখ শতাব্দী রায়। সেই শতাব্দী রায় তার ছেলের বিয়েতে গিয়েছিলেন, দুবাই না কোথায়, হায়দ্রাবাদে ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছিল, এবং সেখানে তিনি গিয়েছিলেন। সেখান থেকেই নাকি এই সমস্ত ব্যাপারে সব সূত্রপাত বা কানাঘুষো। সেই সময় মধ্যে একবার ওই 2021-এ দল পরিবর্তনের সময় শতাব্দী রায়ের একবার নাম শোনা গিয়েছিল, ভালো করে মনে রাখবেন যদি খেয়াল করেন। সবাই যখন পরিবর্তন হয়েছিল শতাব্দী রায়ের নামও একবার ভেসে উঠেছিল। তো এইটা হচ্ছে তিনি বলছেন, এবং তিনি বলছেন আমার কাছে এমন ক্ষমতা রয়েছে, আমাকে কিছুক্ষণ ডিসকাশন করার সুযোগ দিলেই আমি মানে মোটামুটি প্রভাবশালীদের আমি আমার মানে এনডিএ দলের সমর্থনে তাদের টেনে নিতে পারবো। এবং তিনি দাবি করেছেন 22 জন তার সঙ্গে যোগাযোগ হয়েছে, তার মধ্যে 19 জন হচ্ছে লোকসভার আর 3 জন হচ্ছে রাজ্যসভার। এটা হচ্ছে তিনি বলছেন। তাহলে যে বিস্ফোরণটা তিনি ঘটিয়েছেন এরপরে, সেটা হচ্ছে মূল, স্বাভাবিকভাবেই ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে তাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আপনি এরা কি টাকার বিনিময়ে আপনি বলছেন যে পরিবর্তন করেছে? তিনি বলছেন না, এরা টাকার বিনিময়ে কিন্তু আসেনি, তিনি তার দাবি। তাহলে কিসের বিনিময়ে এসেছে? দুটি শর্তের বিনিময়ে নাকি এরা দল পরিবর্তন করেছেন, দুটি শর্তের বিনিময়ে। কি সেই শর্ত
না শর্তগুলো হচ্ছে, প্রথম শর্ত যে আমরা যদি দল পরিবর্তন করি আমাদের মানে সংসদীয় এলাকায় সেখানে কোনো মানুষের কোনো প্রবলেম, কোনো কিছু হলে, কোনো কিছু তাদের দরকার লাগলে তাদের পাশে দাঁড়াতে হবে। কেন এটা বললেন আমি ব্যাখ্যায় আসছি। অর্থাৎ তার সংসদ এলাকায় তার কাজকর্ম চালাতে যেটুকু সাপোর্টের প্রয়োজন তার জন্য কেন্দ্র সরকারের সহযোগিতা তারা লাগবে। তার কারণ রাজ্য সরকার সহযোগিতা বা মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বন্ধ করে দেন তখন যখন ক্ষমতায় ছিলেন, কিংবা এখন তো বিজেপি সরকার আছে, তারা তো সহযোগিতা করবে। তার প্রথম শর্ত ছিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তাদের সংসদীয় এলাকায় সহযোগিতা করতে হবে, এটা ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটাই তাদের শর্ত কি না, কোনো রকমের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে ওই ইডি সিবিআই এবং এমনকি মানে কলকাতা পুলিশ বা সিআইডি পর্যন্ত তাদেরকে ডিস্টার্ব করা চলবে না। মানে কোন ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, এক তাদের পুরনো বিভিন্ন তো তৃণমূল কংগ্রেসের তো এমপি, নক্ষত্র খচিত এমপি বিভিন্ন রকমের সমস্ত রয়েছে, তাদের দেখতে পাচ্ছেন দোকান খুললে কি কি বেরিয়ে যাচ্ছে, তো সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে এমনিতেই একটা ধরুন মানে প্রতিহিংসা পরায়ণতা বেশি, সে কেউ তার বিরুদ্ধে কমপ্লেন করে দিল, পুলিশ শুরু করে দিল তদন্ত। বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে কোনো রকমের কলকাতা পুলিশের তরফ থেকে বলুন, সিআইডি বলুন কিংবা কেন্দ্রীয় বলুন, এই সমস্ত বন্ধ রাখতে হবে। এই বলে একটা বিস্ফোরক বক্তব্য বলেছেন ওই সিএম রমেশ, এবং এই বক্তব্য এখনো পর্যন্ত কেউ ডিনাই না করলেও ডিনাই করেছেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র বলছেন যে না না, আমি সিএম রমেশকে খুব ভালোভাবে চিনি, ও আমার খুব বিশেষ বন্ধু। কিন্তু সিএম রমেশ এমনটা দাবি করছে, তেমনটা তিনি করেননি। তিনি ওই কেকের মধ্যে দু একটা কিসমিস ঢেলেছেন, পুরো কেকটা তৈরি তিনি করেননি, তিনি কেকটাকে ডেকোরেট করতে সাহায্য করেছেন বলে তিনি আবার দাবি করেছেন। তো সেই যাই হোক, কে কেক বানিয়েছেন আর কে কিসমিস বা কাজু ঢেলেছেন সে আমরা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা আমরা বলতে পারি ওই কেক কিসমিস বা কাজুর কোনোটারই ভাগ আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা কেউই পাবো না। তো যাই হোক, আমাদের বক্তব্য হচ্ছে যে মহুয়া মৈত্র এই অভিযোগ করেছেন যে 40 কোটি টাকা নাকি এক একটা এমপি নিয়েছেন, অর্থাৎ ভাবুন 20 জন এমপিকে কিনতে 40 কোটি টাকা করে প্রত্যেকের পেছনে খরচ হয়েছে। আপনি বলুন আমাকে যে আপনি কোন চাকরি করলে, আপনি কোন ব্যবসা করলে আপনি মাত্র 34 মাসে আপনি 20 কোটি টাকা রোজগার করতে পারবেন যদি এই তথ্য সত্য হয়। তবে যে বলছেন সেই সাংসদের কথা বিশ্বাস করাটা চরম মূর্খতার কাজ হবে। কেন না, সেই সাংসদ নিজে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে তিনি মানে লোকসভার ক্রেডেনশিয়াল টাকার বিনিময়ে মানে বিক্রি করেছিলেন, এবং অন্যান্য ব্যবসায়ীদের প্রশ্ন টাকার বিনিময়ে লোকসভায় করেছিলেন। কি কি টাকার বিনিময়ে সে সমস্ত যা লিস্ট আমি বলতে পারবো না, মোটামুটি ওই সাজগোজ প্রসাধনী দ্রব্য, আংটি ফাংটি হীরের এই সমস্ত সব রয়েছে, সব আমাদের ব্যাপার না ওগুলো। তো এই রকম মারাত্মক অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেই ভদ্রমহিলা যখন টাকার গল্প নিয়ে অন্যর বিরুদ্ধে অভিযোগ করছেন তখন হজম করতে কষ্ট হয় বই কি। তবে হ্যাঁ, এই কথা তো পরিষ্কার মোটামুটি হয়ে যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে তো এত সৎ রাজনৈতিক নেতা তো কেউ নেই যিনি কোনো কিছু না পেয়ে একেবারে মানে ছেড়ে চলে আসবেন। কখন আমরা বিশ্বাস করতাম যে তিনি টাকা মানে কোনো টাকার বিনিময় ছাড়াই বা কোনো প্রলোভন ছাড়াই বা কোনো রকমের ডিল ছাড়াই তিনি দল পরিবর্তন করেছেন, কখন এটা বিশ্বাসযোগ্য হয়? যদি আমরা দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবর্তন নিশ্চিত হওয়ার আগেই, 1 মাস আগে বা 2 মাস আগে বা 1 বছর আগে তারা যদি দল পরিবর্তন করে নিতেন, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারতাম যে এরা কিন্তু টাকার কাছে মাথা নোয়ায়নি। তাহলে তো জানেই না যে এরা মানে পরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না হারবে জানেই না, তার আগে রিজাইন করে দিয়েছে, সমস্ত পদ ছেড়ে দিয়ে রিজাইন করে দিয়েছে, নিজের সাংসদ পদ বা বিধায়ক পদ ছেড়ে দিয়ে রিজাইন করে বিজেপিতে চলে এসেছে। তাহলে আমাদের তাদের উপর সম্মান থাকতো, ঠিক যেমন সম্মানটা আমাদের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আছে। অনেকে বলেন, এই সমস্ত বামপন্থার নেতারা বলেন ও তো একদিন তৃণমূলে ছিল, কিন্তু মানে এই সমস্ত মূর্খ রাজনৈতিক, আমাকে মাফ করবেন আমার শব্দবন্ধের জন্য, কিন্তু আমি মূর্খ রাজনৈতিকদের এই বিশ্লেষণগুলো শুনে অবাক লাগে। শুভেন্দু অধিকারী মহাশয় এমন একজন রাজনৈতিক নেতা যিনি স্রোতের বিপরীতে ঝাঁপ মেরেছিলেন, যিনি মানে যদি স্রোতের মধ্যে থাকতেন আরো অনেক কিছু পেতেন, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে হতো। এ তো সবাই বলেছে, এ তো কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজকে এই যত সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সবাই বলেছেন।
তো এত বড় মাপের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতে পারলে শুভেন্দু অধিকারীও বলতে পারতেন। ওই একমাত্র ব্যতিক্রমী একজন রাজনৈতিক যিনি কিন্তু স্বীকার করেননি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতিতে হাতে খড়ি হলো ক্ষমতার পরিবর্তনের পর, তখন যুবার প্রেসিডেন্ট করে, যুবা বলে কোনো মানে মানে কোনো একটা মানে ইয়ে ছিল না, কোনো একটা স্ট্রিংই ছিল না। একটা নতুন একটা উপদল ভাগ করে দিয়ে একটা পদ সৃষ্টি করে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার প্রেসিডেন্ট করে দেওয়া হলো। কেন না, যুবর প্রেসিডেন্ট তখন শুভেন্দু অধিকারী মহাশয়, যোগ্যতার ভিত্তিতে যিনি উঠেছিলেন তাকে হারাতে হবে পরিবারতন্ত্রের ভিত্তির মধ্যে দিয়ে। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী স্রোতের বিপরীতে লাভ বেড়েছিলেন। হাজার একটা পদ ছেড়ে দিয়ে অনেক কিছু দায়িত্ব, মন্ত্রিত্ব, বিধায়ক পদটা পর্যন্ত নিজের সঙ্গে করে আনেননি। মানে মানে এর থেকে তো আর বড় কি বলবো, মানে ডেকোরাম মেনে পরিবর্তন ভারতবর্ষের রাজনীতিতে কতজন করেছেন আমার খুব সন্দেহ রয়েছে। মানে আমি ক্ষমতায় রয়েছি, আমার দল ক্ষমতায় রয়েছে, আমি ছেড়ে দিয়ে বিরোধী দলে যাব। আমি জানি না ভারতবর্ষের কটা নজির রয়েছে। এবং তারপরে শুধু বিরোধী দলে যাওয়া নয়, তিনি আসার পর থেকেই হঠাৎ করে একটা বিজেপির গতি চলে আসলো। যদি মনে করে দেখেন ভালো করে, এই শুভেন্দু অধিকারী না আসলে বিজেপি আজকে জিততে পারতো। বিজেপির যা নেতারা ছিল তাদের মানে ওপর ভরসা করে। তো সেই জন্য শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, আজকে বিজেপিতে এসে গেছে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি যারা বলছেন, তারা শুধুমাত্র ওই ঠিক যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কৃতিত্বটাকে স্বীকার করেননি। 20শে জুনকে পাঠ্যপুস্তকের মধ্যে না রেখে বাবর, আকবর, হুমায়ুনদের জীবনী আমাদের সারা জীবনটা আমাদের বাবাদের পড়িয়েছেন, আমাদের সন্তানদের পড়িয়েছেন, এবার নাতিদেরও পড়াচ্ছেন। এইরকম যখন অবস্থা চলে এসেছে, তখন কিন্তু মানে এরকম অবস্থা, মানে সত্যিটাকে মেনে না নেওয়ার কিন্তু এদের একটা কৌশল রয়েছে। কিন্তু আজকে সেই কৌশলটা আমাদের যদি না ভাঙি, আমাদের ভাঙতেই হবে। আমাদের বিজেপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, প্রত্যেক দিন আমরা হাইলাইট করবো আপনাদের সামনে। কিন্তু তার মানে এই নয়, যারা ওই সুরাবর্দিকে সমর্থন করেছিলেন কোথাও পার্লামেন্টে দাঁড়িয়ে, যারা ওই গ্রেটার ক্যালকাটা কিলিংয়ে হিন্দুদের হত্যা হয়েছিল দেখেও মুখ বন্ধ করে বসেছিলেন, তাদের কোনোদিন সমর্থন করবো এটা ভাবাও যায় না। বিজেপির জন্য রাস্তায় জল যদি জমে কোনো অঘটন ঘটে, বিজেপির তুলোধনা করবো আমরা। কিন্তু তার মানে এই না যে আদর্শগত দিক থেকে আমরা মানে ওই বামপন্থা কিংবা কংগ্রেসের আমরা সমর্থন করতে পারবো, আমরা পারবো না। আমাদের এটা দুঃখের, এটা আমাদের যন্ত্রণার। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর দ্বিতীয় কোনো দল নেই যে দল পরিষ্কারভাবে বলতে পারেন বা রাম মন্দিরের অনুষ্ঠানে সেখানে গিয়ে বলতে পারেন যে হ্যাঁ, রামের পুজো হবে, ভারতবর্ষের স্বাধীন মাটিতে রামের পুজো হবে, এই কথাটা বলতে পারেন না। অথচ রাস্তার ধারে দাঁড়িয়ে গরুর মাংস খেতে যাদের কোনো মানে অসুবিধা হয় না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। তা বলে কি বিজেপির আমরা ভুল ত্রুটি ধরবো না? অবশ্যই ধরবো, কিন্তু ওই বললাম পদ্ধতিগত তফাৎ রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। আজকে সেই পুরো গল্পটা, কাহানিটা বললাম। কোটি টাকার খরচ হয়েছে নাকি কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না, তবে যেটুকু জানলাম আজকের আমাদের গল্পের চরিত্রের নায়ক সিএম রমেশ, যেটা হয়তো পর্দার আড়ালে চলে গিয়েছিল, সেটা একটু তুলে এনে বাঙালিদের সামনে প্রেজেন্ট করার চেষ্টার একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। কেমন হলো জানাবেন। এখনকার মতো এখানেই।